তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি একটু কথা বলবো জিএসসি অর্থাৎ গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স নিয়ে। এটা ইন্ডিভিজুয়ালি দুটো আলাদা আলাদা টুলস গুগলের, যেটা এসইও তে অনেক বেশি পরিমাণ আহ, প্রয়োজন কথা বলা। তবে লোকাল এসইও তে এত বেশি আলোচনা করা হয়তোবা হবে না, কারণ এখানে বিশেষ করে যদি বলেন যে কোনটা গুরুত্বপূর্ণ, আসলে গুরুত্বের বিচারে কোনোটা খাটো কোনোটা লম্বা এটা আমি বলতে চাই না। জিএসসি মিন গুগল সার্চ কনসোল, আর গুগল অ্যানালাইটিক্স মানে গুগল অ্যানালাইটিক্স, এটাকে বলা হয় জিএ। এই দুটো টুলস আছে গুগলের, বলা যায় পারফরমেন্স মেজারমেন্ট টুলস। হ্যাঁ, তো একটু আরো যদি আমি একটু নাটকীয় ভাবে বলি, যেটাকে জিএসসি গুগল সার্চ কনসোল, এটা হচ্ছে অপরিহার্য আপনার এসইও ক্যাম্পেইনের জন্য, এটা অপরিহার্য। তো তার মানে এই নয় যে গুগল অ্যানালাইটিক্সটা আপনার লাগবে না, ডেফিনেটলি লাগবে। কারণ গুগলের যে মোস্ট ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো রয়েছে তার ভিতরে এটা বলা আছে যে দুটো টুলসে আপনার ওয়েবসাইটে ভেরিফাই থাকতে হবে। তো এখানে গুগল সার্চ কনসোলটা হচ্ছে এমন একটা টুলস যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটা গুগল, সার্চ ইঞ্জিনের সাথে আপনি একটা কানেক্টিভিটি বিল্ড আপ করতে পারেন। এতদিন তো আমরা ওয়েবসাইট নিয়ে অন পেজ এসইও করলাম, টেকনিক্যাল করলাম, অফ পেজ এসইও করলাম। এখনো কিন্তু আমাদের ওয়েবসাইট, আমরা যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, আমাদের যে একটা বিজনেস এক্সিস্টেন্সি আছে, এটা কিন্তু গুগলকে আমরা জানাইনি। আমরা টেকনিক্যাল এসইওতে সাইট ম্যাপ জেনারেট করেছিলাম। আমরা বলেছিলাম যে এই সাইট ম্যাপটা গুগল দাদুকে আমরা দিব, দিয়ে বলবো যে এই ম্যাপ ধরে তুমি আমার ওয়েবসাইটে আসো। তো সেই সাইট ম্যাপটা আমরা এখান থেকেই কিন্তু এই গুগল সার্চ কনসোল টুলের মাধ্যমে কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে? তো ব্যাস, এটা একটা ব্যাপার ব্যাপার হচ্ছে কানেক্টিভিটি তৈরি করা সার্চ কনসোলের সাথে ওয়েবসাইটের। এর বাইরে কি কিছু নেই? ডেফিনেটলি অনেক কিছুই আছে। আমাদের ওয়েবসাইটের কয়টা পেজ ইন্ডেক্স হচ্ছে, গুগল কখন আমাদের ওয়েবসাইটটা ক্রল করছে, এই জাতীয় যাবতীয় তথ্য, আমাদের ওয়েবসাইটে কোন কোন কিওয়ার্ড দিয়ে বেশি ক্লিক হচ্ছে, ইমপ্রেশন হচ্ছে, এবং কোন কিওয়ার্ড কততম পজিশনে র্যাঙ্কিং এ আছে, সব ডেটা আমরা গুগল সার্চ কনসোল থেকে পেতে পারি। হুম। এখন গুগল সার্চ কনসোলের কিছু লিমিটেশন আছে, লিমিটেশন বলা যাবে না, তার মানে তাকে ওভাবেই করা হয়েছে। এর থেকে যদি আরো ইন ডিটেইল ডাটা চান, সেক্ষেত্রে আপনাকে গুগল অ্যানালিটিক্সে যেতে হবে। তো আমার মতে লোকাল এসইওর জন্য গুগল অ্যানালিটিক্স এর খুব একটা প্রয়োজন হয় না, তবে আপনার ওয়েবসাইটটা অবশ্যই গুগল অ্যানালিটিক্সে ভেরিফাই থাকতে হবে। তাহলে এটা একটা র্যাঙ্কিং সিগন্যাল হিসাবেও কাজ করে। কিন্তু আপনাকে কিন্তু গুগল সার্চ কনসোলটা খুব জরুরি, এবং গুগল সার্চ কনসোলের এরকম পপুলার 7টা 8টা ইরর আসে, যে ইরর গুলো আমাদেরকে সলভ করতে হয়, যেটা কিনা টেকনিক্যাল এসইওর একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং এটা অনেকেই এই ব্যাপারগুলো সলভ করতে পারে না। হ্যাঁ, তো দেখবেন বিশেষ করে ফাইবার এবং আপওয়ার্কে আপনারা কিছু কিছু সার্ভিস দেখবেন, অথবা কিছু কিছু ক্লায়েন্টের সাথে যদি আপনাদের পরিচয় হয়, ওরা বলবে যে আমার গুগল সার্চ কনসোলের ইস্যুগুলো রিজলভ করে দিতে হবে। তো এটা কিন্তু সহজ ব্যাপার, আমরা হয়তোবা এই ব্যাপারগুলো কথা বলবো কিনা জানি না আমি এই কোর্সের মধ্যে। হ্যাঁ, আমরা জাস্ট একটু বেসিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, কারণ ওটা দেখাতে গেলে আমাকে একটা লাইভ গুগল সার্চ কনসোল অ্যাকাউন্টে যেতে হবে। যেটা একটু এই মুহূর্তে অসম্ভব হতে পারে। তোকে আমরা আগে দেখি আমাদের ওয়েবসাইটটা আমরা কোন পর্যায়ে নিয়ে যেতে পারি। একদম একটা জেনারেল ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলে আমরা ফার্স্ট অফ অল ভেরিফাই করব। তারপর সেখানে নেসেসিটি যে কাজগুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। এরপরে গুগল অ্যানালাইটিক্স এটা নিয়েও কথা বলবো। দেখেন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, রাইট? এখন ফার্স্ট অফ অল গুগল সার্চ কনসোল একটা ফ্রি টুলস গুগলেরই। এটা করতে গেলে গুগলের একটা জিমেইল লাগবে। আপনি জাস্ট এখানে গুগল সার্চ কনসোল লিখে সার্চ দেন, চলে আসবে এই যে search.google.com, তারপরে স্ল্যাশ সার্চ কনসোল চলে আসবে। তো আপনি জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করলে এই যে স্টার্ট নাও চলে আসবে। ওকে, স্টার্ট নাও আসলে এখানে দুটো ব্যাপার আমাদের সামনে চলে আসবে। প্রথমে হচ্ছে ডোমেইন প্রপার্টি, আর একটা চলে আসবে ইউআরএল প্রফিক্স, ইউআরএল প্রিফিক্স। ভেরিয়েশন কি? ভ্যারিয়েশন হচ্ছে ডোমেইন মানে জাস্ট স্রেফ ডোমেইনটা, যেমন abcd.com। এটা যেটা আমরা কিনি ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে, যে মেইন অংশটুকু। আর ইউআরএল প্রিফিক্স মানে এই মুহূর্তে আপনার ওয়েবসাইটে কোন ক্যানোনিক্যাল ভার্সনটা লাইভ অবস্থায় আছে, ইটস কল ইউআরএল প্রিফিক্স। এখন কথা হচ্ছে কোনটা ভেরিফিকেশন করা লাগবে। হিসাবে আপনি দুটাই ভেরিফিকেশন করে রাখতে পারেন, ইটস ইউর চয়েস, তাই না? ডোমেইন ভেরিফিকেশন করতে গেলে প্রবলেম কি হয়, একটা ডিএনএস সার্ভার থাকে আমরা যেখান থেকে ডোমেইনটা কিনি। ওই ডিএনএস সার্ভারটা কিন্তু আমাদের
এই যে প্যান্থিয়ন থেকে যে আমরা ডোমেন হোস্টিং নিয়েছি, এখান থেকে দেয় না। ঠিক আছে, তো ডোমেন হোস্টিং যারা আমরা ডোমেন হোস্টিং কিনি, ওখান থেকে একটা ডোমেইন নেম সার্ভার দেয়, যেটাকে সংক্ষেপে বলা হয় ডিএনএস সার্ভার। তো এখান থেকে যেহেতু ডিএনএস সার্ভার দেয়নি, এটা আমরা ভেরিফাই করে দেখাতেও পারবো না। আর আমি এই প্রেশারটা আপনাদের দিতেও চাই না, কারণ এটা আমাদের কোনো প্রয়োজন নেই। যদি জীবনে কখনো এরকম সিচুয়েশন ফেস করেন কোনো ক্লায়েন্টের, যে ডিএনএস ভেরিফিকেশন করা লাগবে, ডোমেইন ভেরিফিকেশন, তাহলে আপনি ইউটিউবে হাজারো ভিডিও আছে, ওটা দিয়ে দেখে নিতে পারবেন। আমার কথা হচ্ছে আপনার কোনটা প্রয়োজন। অলওয়েজ ইউআরএল প্রিফিক্স ভেরিফিকেশন করা প্রয়োজন আমাদের। কেন প্রয়োজন? কারণ আমি তো কোন স্টেটের ইনফরমেশন চাই, এবং গুগলকে আমি বর্তমান কোন স্টেটে আছি সেই ইনফরমেশন গুলোই তো দিতে চাই। তো আমার ওয়েবসাইটে যে লাইভ ভার্সন ইউআরএল প্রিফিক্স এইটা, তো আমি ডেফিনেটলি এই এই লিঙ্কের জন্য আমি ডেটা কালেক্ট করব, এই লিঙ্কের জন্য আমি গুগলকে আমার ওয়েবসাইটে যত যাবতীয় ডেটা আমি গুগলকে দিব। তো জাস্ট আপনারা সবাই ইউআরএল প্রিফিক্সটা ভেরিফাই করবেন আগে। ডোমেন ভেরিফিকেশন করলেন কি না করলেন এটা নিয়ে এতটা মাথা ব্যথা করার দরকার নেই আর কি। ঠিক আছে, জাস্ট এটা কন্টিনিউ করেন। কন্টিনিউ করলে আমাদের কাছে 4টা 5টা উপায় ভেরিফিকেশন মেথোডোলজি চলে আসবে। এইচটিএমএল ফাইল, এই এইচটিএমএল ফাইলটা আবার দেখেন, ফাইলটা এখানে যে ফাইলটা দিয়েছে, এই ফাইলটা ডাউনলোড করে আমরা এর জন্য আবার আমাদের সাইটের ওই যে ডোমেইন নেম সার্ভারের ভিতরে যেতে হবে। ঠিক আছে, সো এইচটিএমএল ফাইল ওয়েবসাইটের ভিতরে দেওয়া যায়, দরকার নেই এটা করার জন্য। এইচটিএমএল ট্যাগ সব থেকে আমার কাছে সহজ মনে হয়। এইচটিএমএল ট্যাগ দিয়ে গুগল অ্যানালাইটিক্স দিয়েও করা যায়, এবং গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। সব থেকে প্রফেশনাল মেথোডোলজি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে, এটা বিস্তৃত একটা ব্যাপার। আমি চাচ্ছি না এই লোকাল এসিও এর ভিতরে ট্যাগ ম্যানেজার ঢুকায় আপনাদের মাথা নষ্ট করতে। আমি খুব সহজে এইচটিএমএল ট্যাগ দিয়ে কিভাবে আপনারা ভেরিফাই করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। এখানে খুব সিম্পল ব্যাপার বলা আছে, এগুলো অনেকগুলো ওয়ে আছে যেগুলো দিয়ে আপনারা ভেরিফাই করতে পারেন। প্লাগইন দিয়ে করতে পারবেন, বিভিন্ন প্লাগইন দিয়ে, অথবা একটা সহজ প্লাগইন আছে সাইট কিট নামে যে প্লাগইন, ওটা দিয়েও করা যায়। কিন্তু আমি এইখানে এটা তো অন টাইম ভেরিফিকেশন মেথডোলজি, একবার ভেরিফাই করলে হয়ে যাচ্ছে। আমি এটার জন্য আপনাদেরকে বলছি না যে আলাদা অতিরিক্ত একটা প্লাগইন ইনস্টল করবেন, পুরোপুরি সাইটটা হেভি লোডেড হয়ে যাবে। তোকে কি বলছে দেখেন, কপি দ্য মেটা ট্যাগ বিলো, নিচের মেটা ট্যাগটা আপনি কপি করেন অ্যান্ড পেস্ট ইট ইনটু ইউর সাইট হোম পেজ। আপনার সাইটের হোম পেজ এটাকে পেস্ট করেন। ইট শুড গো দ্য হেড সেকশন, এই যে হেডের স্টার্টিং ট্যাগ যেটা, দেখেন হেডের স্টার্টিং ট্যাগ, হেড সেকশনে যান বিফোর দ্য ফার্স্ট বডি ট্যাগ, এই যে বডি ট্যাগের আগে এই যে এটাকে কপি করে আপনাকে পেস্ট করতে বলছে। এটা কোথায় থাকে? এটা থাকবে হচ্ছে, আপনারা সবাই যাবেন সাইটের অ্যাপিয়ারেন্সে, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাওয়ার পরে অ্যাপিয়ারেন্স থেকে যাবেন থিম ফাইল এডিটর, অ্যাপিয়ারেন্স টু থিম ফাইল এডিটরে চলে যাবেন সবাই। ওকে, দেন আপনি একদম এখানে আসার পরে ডান ধার দিয়ে ঘুরবেন, খুঁজবেন। আচ্ছা ওকে, এখানে আপনাকে একটা নোটিফাই করতে পারে, নোটিফিকেশন দিতে পারে যে আপনি কি এই ব্যাপারগুলো বোঝেন। যদি না বোঝেন তাহলে গো ব্যাক করেন। তো আমরা তো বুঝি আর না বুঝি আই আন্ডারস্ট্যান্ড দিব, নাহলে এর ভিতরে আমাদের কাজ করতে দিবে না। কেন করতে দিবে না? এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ড সেকশন। ঠিক আছে, এখানে যদি একটু কমা দাড়ি পূর্ণচ্ছেদ আপনি হেরফের করেন, সরি, তো কমা দাড়ি পূর্ণচ্ছেদ যদি একটু হেরফের করেন তাহলে কিন্তু আপনার পুরো সাইট ইরোর চলে আসতে পারে। তো এক্ষেত্রে আমাদের করা উচিত কি, একটু সচেতন ভাবে এর ভিতরে কাজ করা, যেন এলোমেলো ভাবে না কোনো কিছু চলে না আসে। জাস্ট এখান থেকে আপনারা হেডার ডট পিএসপি ফাইলটা খুঁজে বের করেন। এই যে দেখেন হেডার ডট পিএসপি ফাইলটা আমি দেখতে পাচ্ছি ডান ধার থেকে, হেডার ডট পিএসপি। ওকে, এখানে একটু ইনশিওর হয়ে নেবেন যে অ্যাকচুয়ালি আপনি হেডার ডট পিএসপির মধ্যে আসছেন কিনা। এই যে হেডার ডট পিএসপি, আসার পরে এর ভিতরে হেড ফাইলটা খুঁজে বের করেন। এই যে আমি দেখতেই পাচ্ছি এখানে হেড ফাইল আছে। ঠিক আছে, যদি কেউ দেখতে না পান তাহলে কি করবেন, যে কোনো জায়গায় একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন, কন্ট্রোল এফ দিবেন, তারপরে এইখানে হেডার এই কথাটা লিখবেন। লেখার পরে, সরি, হেড হেড কথাটা লিখবেন, লেখার পরে এন্টার প্রেস করবেন, তাহলে এটাকে ইয়েলো মার্ক হবে। এটা দেখেন হেডের স্টার্টিং ট্যাগ, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, এরপরে বডি ট্যাগ এখান থেকে শুরু হয়েছে, তাই না? তো কি বলছে, হেড ফাইলের ভিতরে দিতে বলছে এবং বডি ট্যাগের উপরে। তো এই বডি ট্যাগের উপরে আর হেড ফাইলের উপর, হেড ফাইলের ভিতরে মানে এইটা একদম শেষের যে হেডের যে ক্লোজিং ট্যাগ আছে, এইখানে আপনি স্পেস নিবেন, স্পেস নিয়ে ওই ট্যাগটা এখানে কপি পেস্ট করে দিবেন। এই যে দেখেন এই ট্যাগটা, এটা কিন্তু আমাদের কিসের ট্যাগ? এটা কিন্তু আমাদের সেই গুগল সার্চ কনসোলের ভেরিফিকেশন ট্যাগ। আমরা যদি নোটপ্যাডে এটা একটু কপি করে রেখে দিই, যে আমরা দেখবো ওয়েবসাইটের ব্যাক এন্ড এটা ফায়ার হচ্ছে কিনা। দেওয়ার পর এটা আপডেট করে দেন ফাইলটা, ব্যাস। এখন আমরা এখানে চেক করে দেখি, ভেরিফাই ক্লিক করেন এখানে,
অন ক্লিকে ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এই যে ওনারশিপ ভেরিফিকেশন হয়ে গেল। ক্লিয়ার। গো টু প্রপার্টি। অনেকেই আছে যাদেরকে এই ফ্রি ওয়েবসাইটের জন্য কিছু কিছু ইস্যু করতে পারে, তারা কি করবেন, বিভিন্ন প্লাগ ইন দিয়ে এটা ভেরিফাই করে নিতে পারবেন। যেমন কি প্লাগ ইন কি হতে পারে, আমি যদি একটু বলার চেষ্টা করি, যে হেডার ফুটার কোড ইনজেকশন প্লাগ ইন আছে, যে আপনি কোডটা ওখানে পেস্ট না করে সরাসরি এই যে হেডার ফুটার কোড কোড ম্যানেজমেন্ট মনে হয় এখানে চলে আসবে। আচ্ছা, এটা দিয়ে করতে পারবেন। আনলিমিটেড অ্যাড অন ফর, এই যে এটা ইনস্টল করেন। ইনস্টল করে, অথবা এইটা, আমি এটা ইউজ করি, সরি 3 নাম্বারটা, যে কোনো একটা ইউজ করা যেতে পারে। কোথায় চলে আসছে মানে এই যে আনলিমিটেড অ্যাডন্স ফর এলিমেন্টাল লাইট, এটা মেবি দেখি। সো এর ভিতরে আমরা এই যে হেডার অ্যান্ড ফুটার, সরি এটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, নট কোড ম্যানেজমেন্ট। ভুল ভুল করছি এটা আমি, ঠিক আছে। আমরা আবার যাই, হেডার ফুটার কোড, হেডার ফুটার, এই প্লাগ ইনটা ইনস্টল করবেন, আমি দেখাই দিচ্ছি। হেডার ফুটার কোড ম্যানেজমেন্ট, জাস্ট এটা, ম্যানেজার এটা। 3 নম্বর ড্রাফট প্রেস, এরা যেটা করছে অ্যাক্টিভ প্লাগ ইন, ব্যাস। জাস্ট এর সেটিং এ চলে যান, ব্যাস। এখানে একটা অ্যাড নিউ স্নিপেট নেন। স্নিপেট নিয়ে আপনি কি করবেন, ওর হেড ফাইলে মনে করেন এখানে লেখেন জিএসসি, হ্যাঁ, জিএসসি গুগল সার্চ কনসোল লিখে, যে দেখেন এইচটিএমএল স্নিপেট, আপনি জাস্ট এখানে এখানে পেস্ট করে দিয়ে দেন, দিয়ে দেওয়ার পর এখানে সেভ দেন, তাহলে এটাও ডিরেক্টলি কোথায়, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়া লাগলো না, প্লাগ ইনটা ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে এই যে কোডটা কি করবে, ফায়ার করবে। এখন আপনার সন্দেহ হতে পারে না যে এই কোডটা কি অ্যাকচুয়ালি ভেরিফাই হয়েছে আমার ওয়েবসাইটে আছে কিনা, কি করবেন, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে আপনি একটু চেক করতে পারবেন কিভাবে, জাস্ট ইন্সপেক্ট করেন, নট ইন্সপেক্ট, জাস্ট ভিউ পেজ সোর্সে যান, যাওয়ার পরে যে যেটা আমরা কপি করে রেখেছিলাম, আই মিন এটাই তো আমরা ওয়েবসাইটের ব্যাক এন্ডে ইনপুট করেছিলাম, তাই না। জাস্ট এটা কপি করে আপনি চেক করেন, কন্ট্রোল এফ দেন, দেওয়ার পরে কোডটা দেন, এতে দেখেন কোডটা কিন্তু আপনার ওয়েবসাইটে কি হয়েছে, এখনো ওয়েবসাইটে পেস্ট হয়ে গেছে। সো এটা কিন্তু মিস্টেক হয়নি, সাকসেসফুল ভাবে আপনি করতে পারছেন। তো এই হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোল, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। চাইলে আমাদের মাল্টিপল ওয়েবসাইট আমরা এখান থেকে এক প্রপার্টি দিয়ে আবার একটা ওয়েবসাইট ভেরিফাই করতে পারি। ঠিক আছে, তো এখানে আমি একটু ফিচারটা আগে বোঝানোর চেষ্টা করি, তারপরে এদিকে চলে আসি। ফার্স্ট অফ অল, একটা নিউবি বিজনেসে আমাদের কি করতে হবে, সবকিছু ম্যানেজমেন্ট করার পরে, সবকিছু মানে বিশেষ করে টেকনিক্যাল এবং অন পেজেসিও ম্যানেজমেন্ট করার পরে সাইটটা গুগলের কাছে এভাবে সাবমিট করব। এই কিন্তু গুগলের কাছে আমরা সাবমিট করলাম, এটাই কিন্তু গুগল সার্চ কনসোল, গুগলের একমাত্র টুলস, অনলি ওয়ান টুলস, যে টুলস দিয়ে গুগল আমাদের সাথে, আমাদের একটা ওয়েবসাইটের সাথে কানেক্টিভিটি রক্ষা করে। 2015 সাল পর্যন্ত এটার নাম ছিল গুগল ওয়েব মাস্টার টুল, যেটা কিনা নামকরণ এখন হয়েছে গুগল সার্চ কনসোল। কেন ওয়েব মাস্টার টুল ছিল, কারণ ওয়েব মাস্টারদের জন্য, ওয়েব মাস্টারের সাথে কমিউনিকেট করার গুগল একটাই টুল ছিল, এখন যেটা নাম পরিবর্তন করছে, ওদের কি পলিসি ওরাই জানেন। সেকেন্ড কাজ, ভেরিফিকেশন করার পরে আমাদের এখানে সাইট ম্যাপ গুলো এখানে পেস্ট করা। ক্লিয়ার। আমরা কিভাবে সাইট ম্যাপ জেনারেট করেছিলাম, ইওস প্লাগইন দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপ জেনারেট করেছিলাম। এই যে ইওস থেকে ইওস্টের সেটিংসে গেছিলাম, ইওস্টের সেটিংসে যে আমরা সাইট ম্যাপ জেনারেট করেছিলাম টেকনিক্যাল এসইওর ক্লাসে। ওকে, তো আমরা যাই, ইওস্টের লোডিং ইস্যু হচ্ছে। ওকে, আমাদের সাইট লোডিং হয়ে গেল, রাইট। এখন একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখবেন এক্সএমএল ডট সাইট ম্যাপ, জাস্ট এখানে ক্লিক করেন, আমাদের সাইট ম্যাপ গুলো এখানে চলে আসবে। তারপর এখানে আমরা লজিক অনুযায়ী আমাদের সাইট ম্যাপ গুলো আমরা নিব, আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে কোনটা কোনটা নেওয়া যেতে পারে। দেখেন,
এইগুলো আমরা রিমুভ করে দেই, একদম শুধু ম্যাপ গুলো নিয়ে আসি। সবগুলো দেখেন এক্সএমএল ফরম্যাটে আছে, তাই না? তো প্রথম যে সাইট ম্যাপটা, এটা হচ্ছে পোস্টের জন্য। তার মানে কি, এই যে পোস্ট হাইপেন সাইট সাইট ম্যাপ ডট এক্সএমএল, তার মানে কি আমার ওয়েবসাইটে আমি কি কি পোস্ট দিচ্ছি, ডেফিনেটলি আমি চাই যে আমার পোস্টগুলো গুগল দেখুক, তাহলে আমি কিন্তু এই সাইট ম্যাপটা ইউজ করব। তারপরে দেখেন পেজ, পেজ সাইট ম্যাপ, তার মানে কি আমার ওয়েবসাইটের যে যে পেজ আছে, আই মিন এই যে এখানে যে পেজ গুলো ক্রিয়েট করছি আমরা, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, বকরি চুগরি যা যা পেজ, এই যে ঢাকা খুলনা নামে যেসব পেজ বানাইছি, সব পেজ গুলো আমি চাই যে গুগল এখানে ভিজিট করুক, তাহলে আমি এই পেজটাও সাইট ম্যাপ হিসাবে গুগলকে দিব। তারপরে দেখেন ক্যাটাগরি সাইট ম্যাপ। হ্যাঁ রে ভাই, ক্যাটাগরি কি কোন কাজে লাগবে? এই যে আমরা যে পোস্ট দেই না, পোস্টের আন্ডারে বিভিন্ন ক্যাটাগরিজ থাকে, এই ক্যাটাগরি গুলো তো আমরা ক্রিয়েট করি আমাদের সুবিধার জন্য, কিন্তু কখনো এই ধরনের ওয়েবসাইটে ক্যাটাগরি গুলো র্যাঙ্কিং করানো হয় না। র্যাঙ্কিং না, ইন্ডেক্সই করানো হয় না। কারণ ক্যাটাগরির মধ্যে কি থাকে? নাল কন্টেন্ট থাকে। নাল কন্টেন্ট থাকে ক্যাটাগরির মধ্যে, কোনো ফুলফিল কন্টেন্ট থাকে না। আপনি যদি একটা ক্যাটাগরির মধ্যে 100টা ব্লগ পোস্ট করেন, তাহলে ওই ব্লগের কিছু অংশ টাইটেল থাকে আর কিছু স্নিপেট অংশ হিসেবে ওর ভিতরে থাকে। এই জন্যই ক্যাটাগরিটা কোনো ইনফরমেটিভ কন্টেন্ট থাকে না। সো কখনোই ক্যাটাগরিটা আমরা অ্যাজ এ সাইট ম্যাপ হিসাবে দিব তো নাই, বরং ক্যাটাগরিটা আমরা ডিজেলাও করে রাখবো। ক্লিয়ার? ক্যাটাগরিটা আমরা ডিজেলাও করে রাখবো। আমি কিন্তু এই যে সাইট ম্যাপের ক্লাসে, সরি রোবট টিএক্সটি ফাইল ক্লাসে আমি এই কথাটা বলেছিলাম, আপনারা যদি একটু মনে থাকে, এবং একটা ফাইলও শেয়ার করেছিলাম ওই ক্লাসে। আমি রিসেন্টলি এটা নিয়ে একটা ব্লগ রাইট করেছি আপনাদের জন্যই। এই যে জাস্ট এই যে দেখেন কিভাবে একটা সম্পূর্ণ স্মার্ট, এখানে দেখেন এই যে ক্যাটাগরিটা ডিজেলাও করা একটা কমপ্লিট, এই যে ক্যাটাগরিটা এখান থেকে ডিজেলাও করা। ঠিক আছে, ক্যাটাগরিটা এখান থেকে কিন্তু ডিজেলাও করে রেখেছি, কারণ কি এই ওয়েবসাইটে ক্যাটাগরির কোনো প্রয়োজন নেই, কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। ক্যাটাগরি আমরা কোনোভাবেই এই ধরনের সাইট, সেটা জেনারেল ব্লগ সাইট অথবা এই ধরনের সার্ভিস সাইটে কখনোই আমরা ইন্ডেক্স করব না। ক্লিয়ার? ক্যাটাগরিটা আমরা কখনোই সাইট ম্যাপেও দিব না, বরং রোবট টিএক্সটি থেকেও সেটা ব্লক করে রাখবো। এখন একটা জায়গায় কিন্তু ক্যাটাগরি আমরা দিব, সব জায়গায় কিন্তু প্রযোজ্য নয়। সেটা হচ্ছে আমরা যখন ই কমার্স সাইটে এসইও করি, তখন দেখবেন প্রোডাক্টের নিচে একটা ক্যাটাগরি থাকে। ওই প্রোডাক্ট ক্যাটাগরিটা কিন্তু ভাই আমাদেরকে র্যাঙ্কিং করাতে হবে। তো ই কমার্স এসইও নিয়ে যদি আমি কখনো এরকম ইউটিউব ভিডিও বানাই, সেক্ষেত্রে আমি আলোচনা করব যে ওখানে কেন প্রয়োজন আমাদের ক্যাটাগরিটা। স্ট্র্যাটেজি, ইন্ডাস্ট্রি অনুযায়ী আলাদা আলাদা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তারপর সাইটের অথর, কখনোই সাইটের অথর ইন্ডেক্স করার কোনো প্রয়োজন নেই। কে অথর, কি বৃত্তান্ত? এই অথর পেজটা কোথা থেকে আসবে? এই যে ইউজার থেকে আসবে। এই ইউজার থেকে তো আমি মনে করেন 100 জনকে অথর দিতে পারি। মনে করেন এটা বিশাল বড় একটা পত্রিকা, প্রথম আলোয় তো মনে করেন এরকম 20-50 জন মিনিমাম, না হলে 100 জন এরকম অথর আছে। হ্যাঁ, এক একজন এক এক রকম ভাবে কাজ করতেছে, তাদের যা যা কাজ। যারা ডেভেলপার তাদের ডেভেলপমেন্ট সাইট কাজ করতেছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কন্টেন্ট ক্রিয়েটিং কাজ করতেছে, তাই না? সো অথর গুলো আমার ইন্ডেক্স করার কোনো দরকার আছে? কোনো প্রয়োজন নেই। সো নেভার এভার অথর ইন্ডেক্স করার কোনো এসইও স্ট্র্যাটেজি অনুযায়ী কোনো ভালো মেথোডোলজি নয়। তো আমরা অথরটাও দিবেন না। শুধু পোস্ট আর পেজ নামে দুইটা, এই যে পোস্ট আর পেজ নামে দুইটা সাইট ম্যাপ আপনি এখানে দিয়ে দেন। কিভাবে দিয়ে দেবেন? জাস্ট এখানে আপনি সাইট ম্যাপটা করে দেন। তো এখানে যেহেতু রুট ডোমেন দেওয়া আছে, রুট ডোমেন দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। জাস্ট রুট ডোমেনটা আপনি এখান থেকে রিমুভ করে দেন। এই যে সাইট ম্যাপ সাবমিট করে দেন। কারণ দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে এই সাইট ম্যাপটা এখানে ইরোর দেখাবে। ক্লিয়ার? কেন ইরোর দেখাবে? কারণ এই যে আপনার প্যান্থিয়ন সাইটের এগুলো সব লোকাল সার্ভারের সাইট, তো এগুলো গুগল ইন্ডেক্স করে না। তো এখানে টেনশনের কোনো কারণ নেই। গুগল ইন্ডেক্স না করলে আপনারা যখন লাইভ সাইটে কাজ করবেন, তখন এরকম ভাবে দেখাবে কবে সাবমিট করতেছেন। স্ট্যাটাস এখানে সাকসেস দেখাবে। ডিসকভার পেজ, মানে কয়টা পেজ আছে, এই যে আপনি পোস্টের ভিতরে কয়টা পোস্ট দিছেন, এখানে সেই পোস্টের সংখ্যাটা দেখাবে, 1 2 3 4 5। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এবং এই হচ্ছে ব্যাপার। এখন এরপরে আবার আরো একটা সাইট ম্যাপ আছে, সেটাও আপনি এইভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি আর এটা দেওয়ার তো কোনো প্রশ্নই নেই, যেহেতু ইরোর দেখা যাচ্ছে আর যাবেও ইরোর সবগুলো দেখা, কারণ এগুলো ইন্ডেক্স হয় না।
এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ওকে, এরপরে কোনো ক্লায়েন্টের কাছে কোশ্চেন আসতে পারে যে কোনো ক্লায়েন্ট থেকে যদি আমি গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস চাই, কিভাবে সে দিতে পারে? জাস্ট সেটিংসে যাবে সে। সেটিংসে যাওয়ার পরে এই যে ইউজার এন্ড পারমিশন, ইউজার এন্ড পারমিশন যে অ্যাড ইউজার, এখানে আপনার ইমেইলটা আপনি দিবেন, ইমেইলটা এখানে বসাবে। দেন এখানে ফুল অ্যাক্সেস অথবা ওনারশিপ, ওনারশিপ তো কেউ দিবে না, সবাই ফুল অ্যাক্সেসটা দিবে। তখন আপনার জিমেইলের এইখানে মাল্টিপল প্রপার্টি চলে আসবে। ক্লিয়ার? সো এই হচ্ছে ব্যাপার গুগল সার্চ কনসোলের ব্যাপারগুলো। আমি এখানে একটু আলোচনা করি, তারপরে যে কোনো একটা লাইভ ক্লাস দেখানো যেতে পারে। এই যে এখানে আমরা পারফরমেন্স দেখতে পাবো, মানে এই মুহূর্তে কয়টা ক্লিক হচ্ছে, কয়টা ইমপ্রেশন হচ্ছে, কয়টা ভিজিটর হচ্ছে, এভারেজ হচ্ছে কি বলে এটাকে, এভারেজ পজিশন কত, কিওয়ার্ড পজিশন, সেটা আমরা দেখতে পাবো এখান থেকে। তারপর সার্চ কনসোল ইনসাইট, এখান থেকে আমরা আরো ডাটা দেখতে পাবো যে লাস্ট কয়টা 50টা কিওয়ার্ড, বেস্ট পারফর্ম 50টা কিওয়ার্ড র্যাঙ্কিং করতেছে, কয়টা ক্লিক হচ্ছে, হ্যাঁ, কোন কন্টেন্টটা বেশি গ্রো করতেছে, পপুলার কন্টেন্ট কোনগুলা। ঠিক আছে, এই ডেটাগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এটা হচ্ছে নতুন ফিচার, নতুন মানে তাও অনেক আগের, 1-1.5 বছর হয়ে যাচ্ছে আমার দেখা চোখে। ইন্ডেক্সিং মানে কি, এখানে কয়টা পেজ ইন্ডেক্স হয়েছে, কয়টা ইন্ডেক্স হয়নি, সেই ডাটাটা এখানে দেখা যাবে। ঠিক আছে, ব্যাস এই ব্যাপারগুলো। তারপর পেজ সেগমেন্টের ভিতরে অনেকগুলো ইরোড চলে আসবে, এখানে 7-8টা ইরোড চলে আসবে। এটা এখন আর বিস্তারিত কথা বলবো না, তাহলে একদম এদিকে চলে আসবে কাহিনী। ঠিক আছে, এটা নিয়ে পরে একসময় কথা বলবো, সার্চ কনসোলের ইস্যুগুলো নিয়ে। ওকে, সো এইভাবে আপনারা গুগল সার্চ কনসোলটা ভেরিফাই করতে পারবেন এবং সাইট ম্যাপটা এখানে সাবমিট করতে পারবেন। এরপরে যদি আমরা কথা বলি এর ভিতরে যে লিমিটেশনটা আছে, আমি যদি একটা বিজনেস আপনাদের দেখানোর চেষ্টাও করি, তাও জাস্ট একটু সময় দেন। গুগল গুগল সার্চ কনসোল, ওকে, আমি এখানে যাচ্ছি। এখানে দেখেন কয়েকটা বিজনেস ভেরিফাই করা আছে, রাইট? তো এই একটা বিজনেস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন, এখানে যদি আপনি যান সার্চ কনসোল ইনসাইট, তাহলে এর ভিতরে আমি যাচ্ছি না, তো এর ভিতরে 50টা কিওয়ার্ড কি কি র্যাঙ্ক করতেছে কিনা সেগুলো আমরা দেখতে পাবো। যদি পারফরমেন্সের ভিতরে এখানে দেখতেছেন যে 800 কত তারিখ থেকে, 10/5/2024 থেকে 12/28/2024 পর্যন্ত 864টা পার ক্লিক হয়েছে এখানে। হ্যাঁ, ইন্ডেক্স কয়টা পেজ ইন্ডেক্স আছে, 123টা পেজ ইন্ডেক্স অবস্থায় আছে, আর 238টা পেজ এখনো ইন্ডেক্স হয়নি। ঠিক আছে, এক্সপিরিয়েন্স কোর ওয়েব বেটার, তো এটা নিয়ে কথা বলবো না। এটা হচ্ছে ওই যে আপনাদের একটা, আমরা যে ইয়া দিয়ে দেখেছিলাম পেজ স্পিড ইনসাইট দিয়ে, ওকে, এটা। তারপরে পারফরমেন্সের মধ্যে যদি আমরা যাই, পারফরমেন্সের মধ্যে গেলে পরে এইখানে আরো ইন ডিটেইল ডেটা আমরা দেখতে পাবো। টোটাল ক্লিক কয়টা হয়েছে লাস্ট 3 মাসে, তাই না? লাস্ট 28 দিন আমরা দেখতে পারি। লাস্ট এখানে কাস্টম ডেটা করতে পারি আমরা, কাস্টম কত তারিখ থেকে কত তারিখ দেখবো, তাই না? তো এখানে টোটাল ক্লিক দেখেন এত, টোটাল ইমপ্রেশন কতগুলা, এভারেজ সিটিআর, ক্লিক থ্রু রেট কত, এভারেজ পজিশন কত, তারপর হচ্ছে কোন কিওয়ার্ড দিয়ে এই কন্টেন্টটা র্যাঙ্কিং করে, তারপর কোন পেজ গুলা কয়টা ক্লিক হচ্ছে, কয়টা ইমপ্রেশন হচ্ছে, কোন কান্ট্রি থেকে কয়টা ক্লিক হচ্ছে, ইমপ্রেশন হচ্ছে, কোন ডিভাইস থেকে, মোবাইল নাকি ল্যাপটপ নাকি ডেস্কটপ, হ্যাঁ, তারপর হচ্ছে সার্চ অ্যাপিয়ারেন্স ডেট, কত তারিখে কয়টা ক্লিক হচ্ছে, সব ইন ডিটেইল ডেটা আমরা এখান থেকে দেখতে পারি। ক্লিয়ার? তারপরে জাস্ট পেজ সেগমেন্টে আমরা দেখেন এখানে কিছু ইস্যু ফাইন্ড হয় এভরি টাইম। সো এখানে যেমন নট ফাউন্ড, আমি এইগুলো সলিউশন করে আপনাদের দেখানোর চেষ্টা করব। 404 ইস্যু যেটা, এই 40 আপনার ওয়েবসাইটে কোন কোন পেজ 404, এখানে 12টা পেজ 404 দেখা যাচ্ছে, তাই না? তো এই যে 12টা পেজ 404 আমাদেরকে রিজলভ করতে হবে এখান থেকে। দেখে আমি 404 নিয়ে একটু কথা বলেছিলাম টেকনিক্যাল এসইওতে। পেজ উইথ রিডিরেক্ট, 11টা পেজ রিডিরেক্ট করতেছে, অ্যাকচুয়ালি এগুলো কাজ করতেছে কিনা আমাদেরকে এখানে দেখতে হবে। এটা কিন্তু ওয়েবসাইট রিলেটেড ইস্যু। তারপরে এক্সক্লুড বাই নো ইন্ডেক্স ট্যাগ, হয়তো বা নো ইন্ডেক্স ট্যাগ দেওয়া আছে, আমরা যে রোবট টিএক্সটি থেকেও বন্ধ করছিলাম, তাই না? এখানে 6টা পেজ পাওয়া যাচ্ছে। ব্লক বাই রোবট টিএক্সটি মানে কি, ওই যে রোবট টিএক্সটি থেকে আমরা ব্লক করে রাখছি এরকম 3টা ইউআরএল পেয়েছে। তো আমাদেরকে এগুলো সব ম্যানুয়াল ভিজিট করে দেখতে হবে ইস্যুগুলো কি কি। অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, এখানে 3টা পেজ এরকম পেয়েছে যে অল্টারনেট পেজ উইথ প্রোফাইল ক্যানোনিক্যাল ট্যাগ। এগুলো আমরা কি করব, যে কোনো একটা পেজের সাথে আমরা লাইভ পেজের সাথে 301 রিডিরেকশন করে দিব, তাহলে এই ইস্যুগুলো রিজলভ হয়ে যাবে। ক্রল কারেন্টলি নট ইন্ডেক্স, 202টা পেজ। এখানে দেখেন এটা গুগলের সিস্টেম থেকে সোর্সটা দেখেন, এই যে প্রবলেমটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের এসইও তে, এটা প্রচুর কাজ করা লাগে।
গুগল এটাকে ক্রল করছে আপনার লিঙ্কগুলো, কিন্তু এখনো ইন্ডেক্স করেনি। ক্রল কারেন্টলি নট ইন্ডেক্স। ভাই ক্রল করছে, তাহলে ইন্ডেক্স কেন করেনি? বোঝার চেষ্টা করেন। গুগল আপনার এই পেজগুলোতে আসছিল কিন্তু ইন্ডেক্স করেনি। কেন করেনি? এর একটাই কারণ, কারণ হচ্ছে আপনার ওই পেজের কন্টেন্টটা কোয়ালিটি এনশিওর করেনি। সো ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আমি বলি এই ক্ষেত্রে আমি যেটা করি, ওই প্রত্যেকটা কন্টেন্ট আপনি প্লাগ রিজন চেকার দিয়ে চেক করবেন যে ওখানে ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা। যদি ডুপ্লিকেট কন্টেন্ট না থাকে, আপনি ওই কন্টেন্টের ভিতরে একটা দুইটা প্যারাগ্রাফ অ্যাড করবেন। এর কাহিনী কি? কাহিনী হচ্ছে আপনি কন্টেন্টটাকে আপডেট করতেছেন। বর্তমান যে এক্সিস্টিং কন্টেন্ট, গুগল এটাকে পছন্দ করছে না, জুচ্ছই মতো হচ্ছে না গুগলের কাছে। ওকে। তারপরে ইমেজগুলো, যদি আপনি চোখের আন্দাজে দেখেন ইমেজগুলো খুব কপি, তাহলে ইমেজগুলো সব ফেলে দিবেন, সব ইমেজগুলো চেঞ্জ করে ফেলবেন। অথবা যদি মনে করেন না মোটামুটি ইউনিক আছে, তাহলে ওখানে আরো একটা দুইটা ইমেজ আপনি অ্যাড করবেন কন্টেন্ট রিলেভেন্সি মেনটেনেন্স করে। টাইটেলটা চেঞ্জ করবেন। তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন টোন সব চেঞ্জ করবেন। ঠিক আছে? টাইটেল, মেটা ডেসক্রিপশন, ফিচার ইমেজ সব চেঞ্জ করবেন, করে ওর ভিতরে কয়েকটা ইন্টারনাল লিঙ্কিং অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে। করার পরে ওই কন্টেন্টটা আপনি আপডেট দিবেন, এবং ওই কন্টেন্টটা অন্য একটা রিলেভেন্ট পেজের সাথে, যে পেজটা এখন এই মুহূর্তে গুগলে ইন্ডেক্স আছে, ওই পেজের সাথে আপনি কি করে দিবেন? ইন্টারনাল লিঙ্কিং করে দিবেন। ঠিক আছে? রিলেভেন্ট পেজের সাথে। বি কেয়ারফুল, যদি রিলেভেন্ট পেজ না থাকে প্রয়োজনে করবেন না, তাও ভালো, কিন্তু ইরিলেভেন্ট পেজের সাথে যেন না হয়। ওকে। করার পরে আপনি কি করবেন, এইখানে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করবেন। ইন্ডেক্স রিকোয়েস্ট করা যায়, এখানে আপনি ইউআরএলটা দিবেন। ইউআরএল দেওয়ার পরে এই যে জাস্ট ইন্ডেক্স রিকোয়েস্ট এইভাবে করা যায়। আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের সার্চ কনসোল এটা না, তো এটাকে ইন্ডেক্স রিকোয়েস্ট এইভাবে করা যাবে। আহা, ব্যাস, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল, তাই না? এই ইউআরএলটা জাস্ট আপনি এখানে সার্চ বক্সে এসে সার্চ করবেন, অথবা এই যে ইউআরএল ইন্সপেক্ট, এখানে ক্লিক করেন, একই ব্যাপার। এখানে সার্চ বক্সে সার্চ করেন, করার পরে জাস্ট এখানে দেখা থাকবে রিকোয়েস্ট ইন্ডেক্স, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে গুগলের কাছে একটা রিকোয়েস্ট যাবে এই ইউআরএলটা ইনডেক্স করার জন্য, কিন্তু গুগল দেখেন ইন্ডেক্স রিকোয়েস্ট রিজেক্ট করছে। কেন রিজেক্ট করছে? এখন সবাই জানেন এটা হচ্ছে এই এটা হচ্ছে কি, আহ, এই ইউআরএলটা লাইভ, এই আপনার কি বলে, লোকাল হোস্টে করা, এই জন্য এগুলো এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে? এইগুলো করবেন। সব 404 এটা খুব একটা প্রবলেম না। ডুপ্লিকেট উইদাউট ইউজার সিলেক্টেড ক্যানোনিক্যাল, এটাও কোনো ইস্যু নেই, দেখেন। তারপর ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স, মানে কি, কিছু কেস কখনো কখনো পাওয়া যাবে কিন্তু গুগল সেগুলো ইন্ডেক্স করে না। এগুলো হচ্ছে কন্টেন্ট রিলেটেড ইস্যু। এটা হচ্ছে গুগল সিস্টেম থেকে হয়। এটা আপনার ওয়েবসাইটের কন্টেন্ট ইস্যু থাকলে এই প্রবলেম গুলো হয়। সো আপনি কন্টেন্ট গুলো আপডেট করবেন, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং একটু ফলো করবেন, দ্যাটস ইট। দেন এখানে আর যে ব্যাপারগুলো আছে, এই কোর ওয়েব ভাইটাল, এগুলো অন্যদিকে চলে যাবে। ব্রেড ক্রাম, এগুলো দরকার নেই লোকাল এসইওতে ব্রেড ক্রাম নিয়ে কথা বলার। ব্যাস, এই ব্যাপারগুলো আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের মোটামুটি কাজ হয়ে যাবে। সার্চ কনসোল নিয়ে আরো কাজ করতে করতে আপনি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পাবেন অনেক। ঠিক আছে? ওইটাই মোস্ট ইম্পর্টেন্ট। এখন কিছু কিছু ইস্যু, আমরা সার্চ কনসোল থেকে কিছু কিছু ডেটা পাই না অ্যাকচুয়ালি। হুম। সার্চ কনসোল থেকে অনেক ডেটা পাই না, যেমন এই মুহূর্তে আমার ওয়েবসাইটে কে কতজন ভিজিট করতেছে, তারা কোন কান্ট্রি থেকে আসতেছে, কি বৃত্তান্ত, তাই না? কোন পেজে কোন কোন কান্ট্রি থেকে আসতেছে, কোন শুধু কান্ট্রি নয়, কোন সিটি থেকে আসতেছে, এই সব ডেটা আমাদেরকে দেয় গুগল অ্যানালাইটিক্স, আমাদেরকে এই ধরনের সব ডেটা দেয়। সো আপনি এই এত ডেটা তো দরকারও হয় না আমাদের, কখনো কখনো দরকার হয়, দরকার হয় না এই কথাটা বলা ভুল। যারা একেবারে স্পেসিফিক, যেমন আপনি যদি হোটেল নিয়ে কাজ করেন, ঠিক আছে, আমি একটা সময় এই যে প্রচুর হোটেল নিয়ে কাজ করছি, তো হোটেল নিয়ে কাজ করলে এই যে অ্যানালিটিক্স থেকে আমরা দেখি যে কোন এরিয়া থেকে আমার ওয়েবসাইটে, কোন সিটি থেকে বেশি পরিমাণ অর্গানিক ট্রাফিক আসতেছে, তখন ওই সিটি টার্গেট করে আমরা গুগল অ্যাড রান করতাম। দেখেন কত মজার ব্যাপার, ওই সিটি টার্গেট করে, যেহেতু ওদের কাছে আমরা একবার পৌঁছে গেছি, এখন যদি আমি অ্যাডের মাধ্যমে ওদের কাছে আবার একটু টোকা দেই, তাহলে পটে যাবে। ঠিক আছে? হোটেলে বুকিং দিবে, দ্যাটস ইট, এটা হচ্ছে ব্যাপার। সো আমরা গুগল সার্চ কনসোলটা একটু দেখার চেষ্টা করবো, গুগল অ্যানালাইটিক্স নিয়ে একটু কথা বলবো। গুগল অ্যানালাইটিক্স নিয়ে বিস্তারিত আমি কিছু বলবো না, কারণ এখানে আমরা আপনাদের এত মাথা খাটায় এখন পারবেন না। গুগল
অ্যানালাইটিক্স। ঠিক আছে, এখন গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ করলে দেখবেন আপনারা এই ভুগলি চুগলি অনেকগুলো ইউআরএল আসবে। আপনারা এই যে অ্যানালাইটিক্স ডট এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোতে যাবেন অথবা এখানে লিখে সার্চ দেন অ্যানালাইটিক্স ডট গুগল ডট কম, এখানে লিখে সার্চ দেন, এই লিঙ্কে আসবেন অ্যানালাইটিক্স ডট গুগল ডট কম। ক্লিয়ার? অ্যানালাইটিক্স ডট গুগল ডট কম, এখানে এসে আপনাদের ওয়েবসাইটটা অ্যাড করবেন। হুম, কি করবেন, জাস্ট স্টার্ট মিজেরিং, এখানে আপনার ওয়েবসাইটের নাম দেন। হ্যাঁ, কি দিব আমরা, এটাই দেই, কি ছিল, অটো সার্ভিস। আচ্ছা, দেই অটো সার্ভিস। এই হচ্ছে আমাদের বিজনেস নেম, একটু কপি করে রেখে দেই। আচ্ছা, এখন বাজে রাত 12টা 43। এই সব থেকে বেশি রাতে আমি ক্লাস রেকর্ড করতেছি, ঘুমও পাচ্ছি। ওকে, এটাকে এখানে সব চেক ইন করে দেন, নেক্সট করে দেন, এটা হয়ে যাবে এক্ষুনি। প্রপার্টি নেম এটাই দিয়ে দেন, প্রপার্টি নেম। এখানে টাইম জোনটা আপনি যে দেশে সেই দেশেই দেন, বাংলাদেশ দেন। ঠিক আছে, বাংলাদেশ দিয়ে দিলাম। কারেন্সি ইউনাইটেড স্টেট থাক, এটা কোনো সমস্যা নেই, ইউএস ডলার। সো তারপরে এখানে দেন আপনার বিজনেসটা কোন ক্যাটাগরি, আমাদের ওটা বিজনেসটা কার ওয়াশ ছিল, তো কার ওয়াশ কোন ক্যাটাগরির মধ্যে আসে, অটো অ্যান্ড ভেহিকলস এর মধ্যে চলে আসবে, তাই না? স্মল সাইজ মিড রেঞ্জ এর বিজনেস, এটা দিয়ে দেন আইডিয়া করে, নেক্সট চলে যান। আচ্ছা, আমাদের এখানে টার্গেট কি 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 করতে চাই, আমরা লিড কালেক্ট করতে চাই এখান থেকে, সেলস জেনারেট করতে চাই, ট্রাফিক দেখতে চাই, মেজার করতে চাই, ইউজ এঙ্গেজমেন্ট এন্ড রিটেনশন, আমরা এগুলো দেখতে চাই। তারপরে ক্রিয়েট ক্লিক করেন। তারপরে এরা এরা যা বলতেছে মেনে নেন ভাই। ঠিক আছে, ছেলে ফ্রিল্যান্সার, সো হাত পা চোখ কান নাক থাকলেই মেয়ে দিয়ে দেন, কাহিনী শেষ। এত পড়ার দরকার নেই, এই পড়ে আমরা ঘোড়ার আমরা কিছু বুঝবো না। এখন গুগল অ্যানালাইটিক্স তিনটা প্রপার্টির জন্য কাজ করে, একটা হচ্ছে ওয়েবসাইট, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ, একটা হচ্ছে আইওএস অ্যাপ। তো আমরা ডেফিনেটলি ওয়েবসাইটের জন্য কাজ করছি। তো ওয়েবসাইটে এখানে ইউআরএলটা এবার দিয়ে দিব, যা যা চাচ্ছে, ইউআরএলটা কপি করেন, জাস্ট ইউআরএলটা এখানে দিয়ে দেন। তো এই যে এইচটিটিপিএস যেহেতু এখানে দেওয়া আছে, এটা দেওয়ার দরকার নেই, এটাও দেওয়ার দরকার নেই। ওয়েবসাইটের নাম এখানে লিখে দেন, হ্যাঁ, অটো সার্ভিসেস। ক্লিয়ার হয়ে গেল, দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। ব্যাস, আমাদের মোটামুটি 80% কাজ শেষ। এবার জাস্ট আমরা ভেরিফাই করব। কিভাবে করব, নেক্সট করি। আচ্ছা, কোনো ক্লিক নিচ্ছে না, এই যে নিচ্ছে, দেখেন সেম ম্যাথোডোলজি এটা। এইটা, এই কোডটা কপি করেন, কোডটা কপি করে ওই যে আমরা যেখানে কোড দিছিলাম না, এখানে আবার সেই সেম কাজ আমরা করতে পারবো। কোথায় যাব, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর। তার আগে আমরা এই কোডটা কপি করে রেখে দিই, আমরা দেখবো অনেক সময় এই অ্যানালিটিক্স এর কোড ফায়ার হতে অনেক সময় লাগে। আমরা কোডটা দেখবো ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে কিনা তার ব্যাকএন্ড থেকে। হেডার ডট পিএইচপি তে যাব, কোথায় হেডার ডট পিএইচপি? আচ্ছা, এখনো লোডিং হচ্ছে নাকি? এই যে হেডার ডট পিএইচপি পেয়ে গেছি। তো জাস্ট এর ভিতরে আমরা হেড সেকশন, রাইট, এই হচ্ছে আমাদের হেড সেকশন, এর ভিতরে আমরা এই ট্যাগটা নিব, এর নিচে দিয়ে দেই, ব্যাস কাহিনী শেষ। এই যে আমাদের গুগল অ্যানালাইটিক্স এর যে স্ক্রিপ্টটা, এই যে দেন এটাকে আমরা এখান থেকে আপডেট ফাইল দিয়ে দেই, ব্যাস এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন কথা হচ্ছে এটা কি আমরা খুঁজে পাবো, এখন এখন ডেটা দেখা যাবে না। হ্যাঁ, এরা 72 ঘন্টা 48 ঘন্টা টাইম নেয় ডেটা ফায়ার হতে, তবুও দেখবেন কাজ হবে। এই হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্স এর প্রপার্টি। আচ্ছা, আবার কি চাচ্ছে দেখি, এগুলো দিয়ে দেন, ওরা একটা ট্যুর নেয় মাঝে মাঝে, মাঝে মাঝে সবসময় নেয় প্রায় এগুলা, তো এগুলো দেন, অথবা কেটে দিলেও কোনো সমস্যা নেই এগুলা। আরে তোর, ব্যাস কাহিনী শেষ, এগুলো সব চেক ইন করে দেন, চেক ইন করে সেভ করে দেন। এই হচ্ছে দেখেন আমাদের গুগল অ্যানালাইটিক্স এর এখন ব্যাপার, দেখেন এই যে দেখেন না, এই যদি আমরা ওয়েবসাইটে কোথায় আছি, এখন হোম পেজে আছি না, অ্যাবাউট পেজে যাচ্ছি, দেন আওয়ার স্টপ পেজে যাচ্ছি,
কন্ট্যাক্ট পেজে যাচ্ছি। এবার এখানে আসেন, রিফ্রেশ করেন এটা। আচ্ছা, এই যে রিয়েল টাইম ভিউটা দেখা যাচ্ছে না হয়তোবা, এত এক্ষুনি ইয়েটা নিচ্ছে না। তো আমরা একটু দেখি আমাদের সাইটের ব্যাক এন্ডে, ভিউ পেজ সোর্স, তারপরে এখান থেকে একটা কপি করেন, এই হচ্ছে জি ট্যাগ, মানে এতটুকু কপি করে দেখলেই হবে। কন্ট্রোল এফ দিয়ে দেখি, এর মধ্যে দেখেন এর মধ্যে ফায়ার হয়ে গেছে অলরেডি। সো আমরা যদি এটা মিলাই, দেখেন এখান থেকে আছে পুরো অংশটুকু। কোথা থেকে আছে? এই যে এখান থেকে শুরু হয়েছে, আর এই যে স্ক্রিপ্ট এখানে শেষ হয়েছে। এই হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্স। সো এটা কিন্তু টাইম নিবে ওয়েবসাইটে ফায়ার হতে। এই ডাটা, ওয়েবসাইটের ডাটাগুলো ফায়ার হতে একটু টাইম নেয়। এটা নিয়ে বদার হওয়ার কোনো কারণ নেই। এই যে দেখেন, এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটের হোম পেজে একজন আছে, ভিউ রিয়েল টাইম। রিয়েল টাইমে যান, আমরা দেখেন এই যে হোম পেজ থেকে কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ থেকে আওয়ার স্টার পেজে গেছিলাম না, সব ট্র্যাকিং এখানে দেখাচ্ছে। একজন ভিজিটর এতগুলো পেজে গেছে। কয়টা পেজ ভিউ হয়েছে? 2টা পেজ ভিউ হয়েছে। কন্ট্যাক্ট পেজে গেছি, স্টাফ পেজে গেছি, হোম পেজ থেকে। সব ডেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে রিয়েল টাইম ভিউ দেখতে পাই। তারপরে এর ভিতরে গেলে এই যে লিডস, ট্রাফিক, সেলস, এই সেলস এর ভিতরে গেলে আরো ইন ডিটেইল ডাটা আমরা পাবো, যেটা এখানে এই মুহূর্তে আমাদের হয়নি। তো এরকম একটা নিউবি গুগল অ্যানালাইটিক্সে আমাদের ডাটা পেতে মিনিমাম 3 মান্থ একটা ভালো টাইম লাগে, যে ওয়েবসাইটে মোটামুটি ট্রাফিক ঠিক আসে। 3 মান্থ টাইম লাগে। এখানে দেখেন কোন সিটি থেকে আসতেছে, কয়জন, কি বৃত্তান্ত, সব ডেটা আমরা এখান থেকে পাবো। সো এটা কাজে লাগে ওই যে রিটার্গেটিং করার জন্য, বিশেষ ক্ষেত্রে গুগল অ্যানালিটিক্সটা। এছাড়া এসইও তে যে খুব বেশি এখান থেকে ডেটা ইয়ে করা হয় তা না। তবে হ্যাঁ, যারা মানে বড় বড় বিজনেসে যখন এসইও করতে হয়, বিশেষ করে আমি ওই যে হোটেলের কথা বলছি, ওখানে যখন এসইও করছি, গুগল অ্যানালাইটিক্সটা ওখানে খুব গুরুত্বপূর্ণ ছিল সিটি স্পেসিফিক করার জন্য, যে কোন সিটি থেকে কতজন কারা আসতেছে বেশি, সেই সব সিটি টার্গেট করে পরে গুগলে অ্যাড রান করা হতো, অথবা ওয়েবসাইটে ওই সিটি টার্গেট করে ব্লগ পোস্ট করতাম আমরা, যেন ওই সিটিতেও আমাদের ওয়েবসাইটটা বেটার পজিশনে র্যাঙ্কিং করে। ঠিক আছে? তো এইভাবে আপনি গুগল অ্যানালিটিক্সে কাজ করেন আর না করেন ভাই, আপনার গুগল সার্চ কনসোলে কিন্তু কাজ করতে হবে, মনে আর বাঁচেন। সার্চ কনসোল ছাড়া এসইও চলবে না অ্যাটলিস্ট। এই জন্য এই ব্যাপারগুলো একটু গুরুত্বের সাথে দেখবেন। যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে, আরো যদি ইন ডিটেল জানার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করলে বেটার। আপনারা অনেকেই পার্সোনালি মেসেজ করেন আমাকে হোয়াটসঅ্যাপে, ইটস ওকে। যদি কোনো জানার থাকে তাহলে কমেন্ট করলে বেটার হয়, ওগুলো আমি পরে সলভ করতে পারি এবং কোশ্চেন অ্যান্সার সেশন করতে পারি। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ওটা হারায় যায়। এখন মেসেজ করতেছেন, আমি হয়তো বা 2 দিন পরে দেখতেছি, অথবা দেখলাম অ্যান্সার দিলাম, অন্য সবাই হয়তো বা জানতে পারবে না। মেসেজ করেন, আমি কোশ্চেন অ্যান্সার সেশন করবো। আস্তে আস্তে আমাদের সেশন তো শেষ হয়ে যাচ্ছে, লোকাল এসইও তো শেষ হয়ে যাচ্ছে, আমি কোশ্চেন অ্যান্সার সেশন করব, কোনো সমস্যা নেই। কয়েকটা লাইভ ক্লাসও আমি ভাবছি যে স্টার্ট করা যায় কিনা। আই এম নট শিওর এটা করতে পারবো কিনা। আমি আপনাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশনে একটা আহ, ইয়ে থাকে, আপনি দেখবেন প্রত্যেকটা একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে আপনারা দয়া করে সবাই জয়েন হবেন। আমি ডে বাই ডে ওখানে লাইভে আসার চেষ্টা করবো আপনাদের বিভিন্ন সমস্যা, আমি প্রবলেম গুলো নিয়ে, এবং ওখানে আপনারা লেখালেখি করতে পারবেন একে অপরে। ফ্রি করে দেওয়া আছে, একে অপরে আপনারা ওখানে লেখালেখি করতে পারবেন, একজন আর একজনের প্রবলেম সলিউশন করতে পারবেন। জাস্ট প্ল্যাটফর্মটা আমি ক্রিয়েট করেছি, আমিও চেষ্টা করব মাঝে মাঝে ওখানকার সলিউশন দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমি আলোচনা করব একটা মান্থলি কিভাবে আপনি একটা কমপ্লিট গুগল বিজনেস, নট গুগল বিজনেস প্রোফাইল, একটা কমপ্লিট লোকাল এসইও প্রজেক্টের জন্য ক্লায়েন্টকে আপনি একটা প্ল্যান দিতে পারেন। আমি একটা প্ল্যান রেডি করেছি, ওটা এখনো রেডি হয়নি, রেডি করে আমি আপনাদেরকে দিব। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।